ওইগুলো অনেক বেশি এসেছিল এবারে, মানে আগের আচ্ছা, বারে হ্যাঁ, তুলনায়। আপনার ঠিক হলো, আপনি বলেছিলেন ম্যাথ আর ইভিএস টাফ কোশ্চেন হবে, তাই হয়েছে। ম্যাথ আর ইভিএস দেখো এই দুটো জিনিসই তো টাফ করতে করার জায়গা, কারণ এই দুটো জায়গাতে আছে তোমাকে মানে প্যাঁচে ফেলার জায়গা সিলেবাসের। তো বাংলাটা আর বাদ যায় এই কেন দুটো তো স্যার? দেখো এই মাতৃভাষাটা আর বাদ যায় কেন স্যার? না, বাংলা তো কোশ্চেন ভালো হয়েছে স্যার বলছে, ইংলিশের প্রোজ গুলো বাংলা যা তো বড় বড় কমন দিয়েছে হয়ে স্যার, গেছে। এত বড় এত বড় অনেক বড় কবিতা? বড় দিয়েছে প্যাসেজ গুলো। কিন্তু বাংলা তো স্যার বললো যে যেটা করিয়েছে সেটাই কমন পড়ে গেছে, স্যার বাংলা যেটা ঠিক বললো। আছে, মোটামুটি না বাংলা ঠিক আছে। তো স্যার, বাংলা এই তো স্যার বললো যে আমি যেটা করিয়েছিলাম সেটাই নাকি ডিরেক্ট পড়ে গেছে। এবার হচ্ছে যেটা যতটা খবর মোটামুটি আমার কাছে এসছে, বাংলা, সিডিপি আর ইংলিশ এইগুলোতে কোশ্চেনের লেভেল ঠিক ছিল, যতটা আমার কাছে খবর এসছে আর কি। এবার ইভিএস আর ম্যাথ, এবার আমি ম্যাথ কোশ্চেনে যেটা আছে সেখানে কি, যে একটা স্টুডেন্ট পরীক্ষা হলে কতটা মাথা খাটিয়ে নামাতে পারবে সেটা সত্যি একটা চাপের বিষয়। এমনি হয়তো করতে পারলে বা যখন করানো হবে তখন হয়তো সে বুঝতে পারবে ব্যাপারটা, কিন্তু পরীক্ষা হলে সমস্ত স্টুডেন্টের কথা যদি ভাবা হয় সেক্ষেত্রে কিন্তু চাপের ব্যাপার। কিন্তু নর্মালি দেখো 15-16 পাওয়া যায়, আমি তার কথা বলছি না, তো 30টা কোশ্চেনের মধ্যে 15-16 কিন্তু পাওয়া যায়, মানে সেই কোশ্চেন কিন্তু ছিল। এটা যদি 15-16 কেউ তুলতে না পারো তাহলে কিন্তু পড়াশোনাতে ফাঁকি আছে। আর তার বেশি মানে যেটা আমরা 25+ আশা করি, তো সেই 25+ পেতে গেলে কিন্তু যথেষ্ট দম লাগবে। মানে ইভিএস আর ম্যাথের ক্ষেত্রে ইভিএস এ তো গাধা জিনিস, মানে যেটা বলছিলাম যে এগুলোতে পেডাগগির সংখ্যা কমে যাবে, মানে যা যা বলেছিলাম আর কি, যে পেডাগগির কোশ্চেন কমিয়ে দেবে, এগুলোতে বেশিরভাগই তোমার তোমার এ টাইপ থাকবে, থিওরি টাইপ থাকবে, তাই করেছে। কিন্তু মানে কোশ্চেন গুলো যেখান থেকে তুলেছে ইভিএস এ, যেগুলো হচ্ছে মানে 11-12 লেভেল মেনটেন করে আর কি, যেটা মাধ্যমিক বায়ো লেভেল বলা ছিল। বায়োকেমিস্ট্রি থেকে বেশি দিয়ে দিয়েছে। হুম, যাই হোক চলো আমি একটু ম্যাথের কোশ্চেন গুলো আলোচনা করে দেখি, ঠিক আছে, কে কি করেছো। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রত্যেকে, একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার। আচ্ছা, মেসেজ বক্সে আনসার করবে কি করেছো, মানে ঠিকঠাক করেছো কিনা। যে আনসার যদি ঠিক থাকে তাহলে দেবে সঠিকভাবে আর কি, তো শেষে একটু কাউন্ট করে বলবে কার কত হলো আর কি। আমি এক্সপ্লেন করে দিচ্ছি, মানে আনসার শুধু বলবো না, তার সাথে সাথে এটা কেন হয়েছে বলে দিচ্ছি। দেখো, আমি স্যার যখন করাবো কিন্তু আমি আগেও বলছি যে এখানে কিন্তু তুমি দেখবে যে আরে এটা আমি ছেড়ে এলাম, এটা তো আমার পারার কথা, এরকম অনেক কোশ্চেনে মনে হবে। কিন্তু সত্যি বলতে যে কোশ্চেনের লেভেল প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে, মানে যারা প্রাইমারির এক্সাম দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ম্যাথের কোশ্চেন একটু মানে আরেকটু ইজি করা উচিত ছিল আর কি। নাহলে দেখলে, কারণ যে জায়গায় ডব্লিউবিসিএস পিলির কোশ্চেন এত সোজা ম্যাথের, সেই ক্ষেত্রে যদি তুমি প্রাইমারিতে এই লেভেল রাখো তাহলে একটু চাপের বিষয়। যাই হোক, এইটুকু স্টুডেন্টদের বোঝা উচিত, যেটা দরকার ছিল আর কি, স্টুডেন্টদের বোঝা উচিত যে কোনো একটা পরীক্ষাকে হেল না, মানে একদম ফেল না হিসেবে নেওয়া উচিত না, যে আমি ও সব কমন পেয়ে যাব, সিটের কোশ্চেন পেপার সব তুলে দেবে, আমি না পড়ে যাই কিছু বাড়িতে করেই করে নেব, এই যে মেন্টালিটিটা সেটা কিন্তু দূর হবে এই কোশ্চেনের পর আর কি। যাই হোক চলো একদম ডিরেক্ট আমি করি প্রথমে। এটা কোন সেট তাও জানি না, কিন্তু তুমি কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে, নিশ্চয়ই তোমার কাছে আছে সেটা দেখতে পাবে, বা তোমার নিজের যা পেপার আছে সেটা বের করলেই কোশ্চেনটা 30টা কোশ্চেনের মধ্যে ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন গুলো করছি, তারপর তুমি বলবে যে জানাশোনা কত কোশ্চেন ছিল আর কোন কোশ্চেনটা জানার বাইরে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন প্রথম কোশ্চেন, জানাশোনার মধ্যে কেন, না দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 আছে। অখণ্ড সংখ্যা কাকে বলে ভালো করে বোঝানো হচ্ছে, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 করে ডট 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 করবে। দুটো নাম্বার আছে, তাদের গুণফল 552। সংখ্যা দুটোর সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত, মানে সব থেকে কম কিভাবে করা যেতে পারে। এবার দেখো, দুটো সংখ্যার গুণফল মানে কি, তোমাকে দেয়া আছে এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই এদের গুণফলটা দেয়া আছে তোমাকে 552, ঠিক আছে। দুটো সংখ্যার গুণফল দেয়া আছে 552, মানে এক্স ওয়াই সমান এত দেয়া আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট।
আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করবে। আচ্ছা, হ্যাঁ স্যার। চলো দেখি যে কথাটা বলছিলাম, একজন কেউ এসেছিল ওই জন্য বাধ্য যেতে হলো। দেখো আমাকে কোশ্চেনে কি বলছে, xy সমান 552 দেওয়া আছে, তোমাকে এই 552কে অনেক নাম্বার দিয়ে ভাগ করা যায়, কিন্তু তোমাকে ক্ষুদ্রতম দুটো নাম্বার, মানে যাতে যোগফলটা ক্ষুদ্রতম হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, যোগফলটা ক্ষুদ্রতম হতে হবে। এবার এই অঙ্ক সিম্পল ভাবে 552কে আমরা ভাঙবো। প্রথমে ধরো আমি 2 দিয়ে ভাঙতে পারি বা 4 দিয়েও করতে পারি। আমি 2 দিয়েই ভাঙলাম, 2 দুনে 4, 1 15, 2 7 14, 1 12, 2 6 12। আবার আমি 2 দিয়ে করতে পারি, তাহলে 2 1 2, 2 3 6, 1 16, 2 8 16। আবার 2 দিয়ে করলাম, 2 6 12, 1 18, 2 9। এবার হচ্ছে 3 দিয়ে, 23 3। এবার দেখো এই হচ্ছে এদের গুণফল করলে কি হচ্ছে, 2 দুনে 4 দুনে 8 3 24 আর 23, এমন দুটো নাম্বারের গুণফল 552 হবে। আবার বলবে স্যার শুধু এই দুটোর গুণফল কেন? না, তা বলছি না, তোমার যেমন 2 এর সাথে বাকিগুলোর গুণফল 552 হবে, কিন্তু বাকিগুলো যখন তুমি বানাবে, যেমন 552কে সোজা কথা কি জানো তো, 552-র উৎপাদক গুলো কারা, 552কে কে কে ভাগ করে? একজন বলবে স্যার 1 ভাগ করে 552 ভাগ করে, কারণ এই দুটোর গুণফল 552 হয়। একজন বলবে স্যার 2 ভাগ করে বাকিগুলো গুণ করে সেটাকে বসায়। এবার একজন বলবে স্যার 3 ভাগ করে বাকিগুলোকে গুণ করে। এরকম করে 552 সব উৎপাদক গুলো বের করে ফেলা সোজা কথা। তো তার মধ্যে কোন দুটো মানে কোন জোড়াটায় তোমার রেজাল্টটার, মানে কোন জোড়ার ক্ষেত্রে রেজাল্টের সমষ্টিটা কম হবে সেটাই বের করতে হবে। তো 24 × 23 এই জোড়াটা হচ্ছে সব থেকে কম রেজাল্ট হবে, মানে 47 হবে। না হলে তুমি 23-এর সাথে যদি যে কোনো একটা নাম্বার গুণ করে দাও, তুমি যদি ছোট সংখ্যা 2 গুণ করো, দিয়ে বলো যে 46, আর একটা নাম্বার নয় 2 দুনে 4 3 12, 46 12 গুণ করলেও 552 হয়, কিন্তু এদের যোগফলটা বেড়ে যাবে। তাই আমার এখানে আনসারটা কি হবে, আনসারটা 23 আর 24 দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগফল 47 হবে। কোশ্চেনটাকে বুঝেছো প্রত্যেকে? তাহলে সিম্পল কোশ্চেন ছিল, শুধু উৎপাদক গুলো বের করার ব্যাপার ছিল, তার মধ্যে যে জোড়ার উৎপাদকের মানে যে জোড়াটায় দুটো মান যোগফলটা কম হবে সেটাই আমাকে নিতে হতো। কিন্তু হঠাৎ করে পরীক্ষা হলে এরকম সম্ভাব্য ক্ষুদ্রতম মান সবাই হয়তো ধরতে পারবে না, এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটা করা উচিত, পারা উচিত। বুঝেছো এটা প্রত্যেকে? পরে কোশ্চেনে যাই, একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে, 92 স্যার 92 কি ওটা করেছে, বলো বলো। অখণ্ড সংখ্যা ধরতে বলেছে তো, একটা যদি 1 হয় আরেকটা যদি ওই সংখ্যা হয় তাদের সমষ্টিও তো 553 হবে। তখন তো বেশি হয়ে যাচ্ছে, সম্ভাব্য ক্ষুদ্রতম আর হলো কোথায়? তুমি 1 আর 552, তুমি একটা 1 একটা 552 নিতে পারো, কিন্তু তোমার তো সমষ্টিটা ক্ষুদ্রতম হতে হবে। তোমার সেটা সমষ্টি ক্ষুদ্রতম কোথায় হচ্ছে, বুঝলে না? হ্যাঁ বুঝেছি। তো তোমার রেজাল্টটা বলছে সংখ্যা দুটোর সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান, সম্ভাব্য ক্ষুদ্রতম মান বলো। তুমি যেটা 1 আর 5, সেটা 553 তো অনেক বড় রেজাল্ট, তোমাদের ক্ষুদ্রতম মান চাইছে। পরে কোশ্চেনে যাচ্ছি, সিম্পল উৎপাদক বের করলেই তুমি বুঝে যেতে, আর কিছু না। আচ্ছা, একটা প্যাটার্ন দিয়েছে, নিম্নলিখিত প্যাটার্ন দিয়ে আছে। প্যাটার্নটা দেখো 11 9 40 দিয়েছে, ঠিক আছে? 11 9 40 ব্যাপারটা কেমন দিয়েছে? আমরা যদি 11 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার করি, 11 স্কোয়ার 121, 9 স্কোয়ার 81, তাদের বিয়োগফল হয় 40। আবার 15 7 176, 15 স্কোয়ার কত হয় 225, 7 স্কোয়ার কত হয় 49। তাহলে 225 থেকে যদি 49 বাদ দেই হয় 176। তো দেয়া আছে 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার বের করতে হবে। আমি যদি স্কোয়ার গুলো নাও জানতাম, তাহলে আমরা যে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমি অনেক সময় বলি যে যদি কখনো মনে হয় তুমি স্কোয়ার জানো না, তখন তুমি যে কাজটা করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বের করে করতে পারো যে এদের একবার যোগ একবার বিয়োগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা সেই অনুসারে 40 হচ্ছে। 15 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার যেটা, সেটা 15 প্লাস 7 করতাম, 15 মাইনাস 7 করতাম, তাহলে 22 × 8 হতো 176 হতো। 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার না করে আমি এমন করতে পারতাম, একবার 25-এর সাথে 21-এর যোগ আর একবার 25 মাইনাস 21 করতাম, তাহলে কত হচ্ছে 46 ×
4, তার মানে তোমার 184, অপশন বি হচ্ছে রাইট আনসার। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। হ্যাঁ স্যার। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। তাহলে একটা প্যাটার্ন দেয়া ছিল। স্যার যে আমি এই এটা pattern- করেছিলাম কেমন স্যার, হ্যাঁ বলো। আমি এটা করেছিলাম যে 11 আর 9 যদি যোগ করা হয় তো 20 হয়, আর 20 দিয়ে আমি 20 সঙ্গে 2 গুণ করলে কত হয়, 40 হয়ে যায়। আমি এইভাবে প্রথমে ভাবতে গিয়ে আমরা ভুলে গেছি। হ্যাঁ, তুমি সেটা দেখো, সেই রকমই দিয়েছে যে তার ডবল ভাববে 40, কিন্তু পরেরটা তো মিলছে না। তো পরেরটা যখনই তুমি মিলাতে পারিনি পরেরটা যে- গিয়ে দেখলে 15 আর 7 যোগ করলে 22, তার ডবল 44 দেয়া নেই, সঙ্গে সঙ্গে তোমার ওই কানেকশন থেকে বেরিয়ে যেতে হবে যে এই রেজাল্টটা অনেক বেড়ে গেছে। তার মানে নিশ্চয়ই এটা এত বেড়ে গেছে, মানে আমাকে তাহলে কি করতে হবে, কোনো গুণ করে আনতে হবে, তখনই তোমার মাথায় খেলতে হবে। বুঝেছো স্যার, কথাটা? ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটা আবার 15 আর 7 যোগ করে আবার ওখান থেকে ওদের ডিফারেন্সটা বার করে তাদের গুণ করলেই বেরিয়ে যায়। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। 93, এটা তো একদম কমন কোশ্চেন, এটা একদম কমন কোশ্চেন, তাই না? সবগুলো নিয়ম জানো। ধরো কোনো একটা স্টুডেন্ট যদি ক্লোজ প্রপার্টিটা নাও জানতো, আমি সবকটা প্রপার্টি বলেছিলাম, কিন্তু আমি মানলাম যেটা আনসার সেই প্রপার্টিটা কেউ জানে না, ক্লোজার প্রপার্টিটা, বদ্ধতা ধর্ম, সে তো জানে না, কিন্তু বাকিগুলো তো সে জানে। বাকিগুলো তো বহুবার পরীক্ষায় দেওয়া হয়েছে। বিনিময় ধর্ম কি, সংযোজন ধর্ম কি, বন্টন ধর্ম কি, এগুলো বহুবার পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে বলছে যে কোনো দুটো অখণ্ড সংখ্যার সমষ্টি একটা অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলে? আমরা যেটা পড়েছিলাম যে দুটো সংখ্যা যোগ করে যদি উল্টে সমান হয় তাকে বলা হয় বিনিময় ধর্ম। সংযোজনে বলেছিলাম, কালকে রাতেও বলে দেওয়া হয়েছিল, কালকে রাতেও এটা লিখে দেওয়া ছিল যে ব্যাকেট চেঞ্জ, সেটা হলে সংযোজন ধর্ম। বন্টন ধর্ম কি? যখন ডিস্ট্রিবিউট করা হয়, এ একবার বির কাছে যাবে, এ একবার সি, কালকে রাতে এটা বলে দেওয়া হয়েছিল। এবার তুমি যখন জানো যে এই তিনটের মধ্যে পড়ছে না, এই তিনটে তো এই ব্যাপার, এখানে যেটা দেওয়া আছে সেটা কি, দুটো অখণ্ড সংখ্যার যোগফল একটা অখণ্ড সংখ্যা, মানে সেটা একটা অখণ্ড সংখ্যাই হবে। তাহলে এই যে ধর্ম, এটাকে বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি বলা হয়। মানে দুটো নাম্বারই থাকবে, ঠিক আছে? দুটো মানুষের বিয়ে দিলাম, সেখানে মানুষই হবে, সেটা যেন অন্য কিছু না হয়, গরু ছাগল না হয়। তো এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, এটাকে বলে বদ্ধতা ধর্ম। তো তুমি যদি কোনো একটা স্টুডেন্ট যদি বাই চান্স, আমি মেনেই নিলাম যে বদ্ধতা ধর্ম জানে না, কিন্তু বাকিগুলো বহুবার পরীক্ষায় পেয়েছে, প্রচুর সিটেটের কোশ্চেন পেপারে পাওয়া গেছে, তো সেই কারণে এটা আনসার দেওয়া উচিত। কি করেছো? তো করেছো? ঠিক ভেবে ভুল দাগিয়েছি। হ্যাঁ স্যার, এটা করেছি। এইসব করলে তো আর কিছু করার এটা নেই। এটা আজকে সকালেও দেখে গেছিলাম, এটা পেয়েছি শুধু। হ্যাঁ, এটা পারা উচিত। এটা তো মানে বইয়ের একসাথে দিয়ে দিয়েছে, কালকে রাতেই এটা নিয়ে আলোচনা হয়েছে, কালকে রাতেই, হ্যাঁ স্যার, কাল রাতেও দেখেছি, আজকে কালকে সকালেও রাতেই দেখে গেছিলাম। ছবিতে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, কোনটা বিপরীত, আরো এক্সট্রা করে রাখা হয়েছিল, বিপরীতটা বলে দেওয়া হয়েছিল, করে দেওয়া হয়েছিল। মানে একটা পেজ তো কেউ একজন বই থেকে আবার পুরোটাও পাঠিয়ে দিয়েছিল, যে সবকটা উদাহরণ সহযোগে। তারপরে ভুল করলে আর কিছু বলার নেই, ঠিক আছে? কারণ এটা দেখো 30 সেকেন্ডও লাগা উচিত নয়, এই কোশ্চেনের আনসার দিতে 30 সেকেন্ডও লাগা উচিত নয়। আচ্ছা, পরে কোশ্চেনে যাই। এটাও কমন কোশ্চেন। কেন কমন কোশ্চেন? কারণ 0 আর 6 নিয়ে গসাগুর কনসেপ্ট আগের বার মডেল পেপারে দেয়া ছিল, যেটা মডেল পেপার আলোচনাতে বলা হয়েছে যে 0 আর 6 এর কনসেপ্ট নিয়ে গসাগু বের করার সময় যে প্রবলেমটা যেটা হয় অখণ্ড সংখ্যাতে, যে একটা হচ্ছে 0 আর 6 এর গসাগু বের করা, আর একটা 2 আর 6 এর গসাগু বের করা। কি অন্য দুটো নাম্বার, ধরো 4 নিলাম বা 14 নিলাম, 4 আর 14, তাদের গসাগু নির্ণয় করতে যাচ্ছি। এই যে কনসেপ্ট, এইখান থেকে আমার এটা হয়ে যায়। কি হয় না, গসাগুর কনসেপ্টে কি ছিল, গ্রেটেস্ট কমন ডিভাইজার কাকে বলে না, এমন একটা সংখ্যা যে কি হবে, যেমন শূন্যকে কারা ভাগ করে, তো বলা হয়েছে শূন্যকে যে কোনো নন জিরো নাম্বার ভাগ করে। শূন্যকে যেমন 6কে কারা ভাগ করে, 6কে ভাগ করে 1 2 3 6। শূন্যকে কারা ভাগ করে, শূন্যকে নন জিরো নাম্বার সবাই, 1ও ভাগ করে, 2ও ভাগ করে, 3ও ভাগ করে, 6ও ভাগ করে, 4ও ভাগ করে, 5ও, এরকম গাদা। তাহলে দুজনকে কারা ভাগ করে, দুজনকে ভাগ করে 1 2 3 6। এদের গসাগু কি হয়, এদের গসাগু হচ্ছে 6। দেখো 0 আর 6 এর গসাগু 6, বহুবার বলা হয়েছে 0 আর 6 এর গসাগু হচ্ছে 6। এই একটা উদাহরণ আছে যে ক্ষেত্রে, একটা পার্টিকুলার কেস, যে ক্ষেত্রে কি হয় যে তোমার ওয়াই এর মানটা, ওয়াইটা তোমার কত, এক্সটা কত, তুমি এখানে এক্স কাকে ধরেছো, এক্স ধরেছো 0কে, ওয়াই ধরেছো কাকে, ওয়াই ধরেছো 6কে, যেটা বড়,
কোশ্চেনে বলা ছিল এক্স ও ওয়াই দুটো অখণ্ড সংখ্যা, এক্স লেস দেন ওয়াই, যার দিকে হাঁ থাকে সে বড়, বারবার বলা হয়েছে। তাহলে তুমি এক্স কে 0 ধরো, ওয়াই কে 6 ধরো, তাহলে ওয়াই হচ্ছে বড়। কিন্তু এদের যে গসাগু সেটা কার থেকে বড় হচ্ছে? যে গসাগু রেজাল্টটা দেখো, এক্স এর থেকে মানে 0 থেকে বড়, 6 গ্রেটার দেন 0 হচ্ছে। এই ক্ষেত্রে তুমি পেলে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্স এর থেকে বড়। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে বলো সর্বদা কি এক্স এর থেকে বড় হবে? যেমন কেউ যদি 4 আর 14 এর গসাগু করে তখন সে পাবে কত? তখন সে পাবে 2, তখন সে পাবে 2। তাহলে সেই ক্ষেত্রে 2 কি তোমার 4 এর থেকে বড় হচ্ছে? তাহলে সর্বদা তো হচ্ছে না, সর্বদা তো বড় হচ্ছে না, কিছু বিশেষ ক্ষেত্রে। সেই কিছু বিশেষ ক্ষেত্র মানে যখন 0-র সাথে অন্য কোনো একটা নন জিরো নাম্বার নিয়ে নেবে, সেই ক্ষেত্রে মানে অন্য কোনো অখণ্ড সংখ্যা একটা নিয়ে নেবে 0-র সাথে, তখনই হবে একমাত্র ওই নাম্বারটা মানে গসাগুটা এক্স এর থেকে বড় হয়ে যাবে। নাহলে বাকি সব ক্ষেত্রে কি হয়ে যাবে? বাকি দুটো নাম্বারের থেকে গসাগুটা নিচেই থাকবে। কি গো বলো, বুঝলে কিনা? বুঝেছো? এটা কে কে সঠিক করেছে? এটা কে কে সঠিক করেছে? এটা নাসিমা এটা ঠিক করেছো? হ্যাঁ স্যার। এটা ঠিক করা উচিত কিন্তু, কারণ দেখো আলোচনা কোশ্চেন যদি না ঠিক করতে পারো তাহলে কিছু বলার নেই। তোমার এক্সেপশন কেস, আর এগুলো যখন করা হয় তখন মানে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো। গসাগুলো এটা গসাগুর স্যার ভিডিওতে অনেকবারই করানো হয়েছে, এই গসাগুলো হাইলাইট অনেকবারই করা করানো হয়েছে, হয়েছে স্যার। গসাগুর এই প্রবলেমকে বারবার হাইলাইট করা হয়েছে যে এরকম টাইপের একটা কোশ্চেন আসবেই। এবার তারপরে যদি তুমি সেটাকে ভুল করো তাহলে তো কি বলবে তুমি? এটা কার দোষ বলবে? কোশ্চেন কঠিন নাকি তুমি নিজে ভুল করেছো? এবার আসি আমি 95, এই একটা কোশ্চেন যেটা মানে একটু ট্রিকি কোশ্চেন আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। আমারও আনসারটা এই মুহূর্তে যা মনে হচ্ছে আমি তাই বলছি। এবার এটাতে যে ব্যাপারটা হচ্ছে, তোমাকে বলেছে 18 শতকে দিনের সংখ্যা কত হবে। এবার এই যে 18 শতক কথাটার মানে 18 শতাব্দীর কথাটা বলা হচ্ছে, মানে 1800 শতাব্দীর কথা বলা আছে। 1800 শতাব্দী, 1800 শতাব্দী বলতে কি বোঝো? কোনটাকে 1800 শতাব্দী বলে বলো তো? স্যার 1800 থেকে 1899। না, 1701 থেকে 1800, 1701 থেকে 1800, এইটাকে 1800 শতাব্দী বলা হয়। এটা একটা ট্রিকি কোশ্চেন। আমি মানে আমারও একটু আমি আনসারটা আমার যা মনে হচ্ছে তাই করছি, বাই চান্স যদি এটাতে কোনো ডাউট একটু থাকছে, তবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি আপাতত, ঠিক আছে? তো 18 শতকে দিনের সংখ্যা হচ্ছে, দেখো নর্মালি 1800 শতাব্দী বলতে আমি যেটা বুঝি 1701 থেকে 1800, এইটাকে এখানে 100 বছর আছে। প্রতি 100 বছরে ক্যালেন্ডারের যে ভিডিওটা ছিল, ক্যালেন্ডারের যে ভিডিওটা দেওয়া হয়েছিল, সেই ভিডিওতে বোঝানো হয়েছিল যে প্রতি 100 বছরে কটা লিপ ইয়ার থাকে আর কটা এমনি থাকে, বলতে পারবে? অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার মনে আছে কারোর? 25টা লিপিয়ার? না, 24টা লিপ ইয়ার। 24টা 76টা 24টা 100 বছরে 24টা লিপ ইয়ার হয় আর 76টা কি হয়? অর্ডিনারি ইয়ার। সাধারণ। আর এই লিপ ইয়ার যেটা হয় না, ওই লিপ ইয়ার বছরে একটা করে দিন বেশি থাকে, সেটা তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? তা আমরা সবার প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 365, 100 বছরের সাথে প্রতি বছরকে 365 মেনে নিন। সেই হিসাবে 100 বছরের জন্য 36,500 প্রথমে হয়ে যাবে, 36,500 পর্যন্ত চলে যাবে। এবার বাকি পড়ে থাকছে কটা দিন এক্সট্রা আসবে, যেটা তোমার লিপ ইয়ারের কারণে আসবে। এইটুকুটা আমার বের করার বিষয়, ঠিক আছে? এবার কি হয়, 1 থেকে 100 বছরে যেমন তোমার কি থাকে না, 76টা হচ্ছে নর্মাল ইয়ার আর 24টা হচ্ছে অর্ডিনারি ইয়ার, সরি লিপ ইয়ার, তেমনি 1701 থেকে যে 1800 বছর আছে, এখানে 1800 সালটা কিন্তু লিপ ইয়ার নয়, তাই না? ঠিক কি না? যে 1701 থেকে 1800, এই 1800 সালটা লিপ ইয়ার 400 বছর অন্তর হয় একটা। 400, 800, 1200, 1600, 2000 এইগুলোতে ক্ষেত্রে তুমি যে 25টা বলেছিলে না, ওই 400 বছরের যদি ঘটনাটা আলোচনা হতো বা 800 বা 1200 বা 1600, সেই জায়গায় 25টা 75টা হতো। কিন্তু যেহেতু 1800 সালটা লাস্ট ইয়ার যেটা, তো এখানে তুমি 1704 সাল যেটা, সেটা লিপ ইয়ার পাবে। এরকম করে তুমি দেখবে 24টা লিপ ইয়ার সাল আসবে, মানে 24টা দিন এক্সট্রা আসবে। তাই তোমার এর সাথে এক্সট্রা 24 যোগ হবে। তাই আই থিঙ্ক আনসার 95 এর বি হবে।
36,500। 1800-কে কত দিয়ে ভাগ করতে হবে লিপিয়ার বলো। কিনা বার করার জন্য? 4 দিয়ে? কি বলছো আরেকবার বলো। 1800-কে লিপিয়ার কিনা বার না, করার কোনো জন্য কোনো সেঞ্চুরি সাল দেখো, ক্যালেন্ডারের যে ভিডিওটা দেওয়া হয়েছিল তোমাদেরকে, যে সেখানে পরিষ্কার ভাবে আমি আলোচনা করেছিলাম যে কোনো একটা শত সাল, সেঞ্চুরি সাল, তাদের যদি কি হয় সেঞ্চুরি সালে ক্ষেত্রে 4 দিয়ে চেক করা হয় না লিপিয়ার কিনা, সেক্ষেত্রে 400 দিয়ে চেক করতে হয়। যেমন 400 বছর, 800 বছর, 1200 বছর, 1600, 2000, 2400 এগুলো লিপিয়ার সাল, কিন্তু 1800 লিপিয়ার নয়। বুঝেছো কথাটা? আপনি হ্যাঁ যেটা স্যার। বললেন না 1701 থেকে 1800 যেটা বললেন, এই হুম। কথাটা মনে এসেছিল যেটা শতকের মধ্যে পড়ছে, কিন্তু তারপরে লিপ ইয়ার করতে হবে এই কথা মনে পড়েনি। তবু আমি আইডিয়াতে যেহেতু মেরেছি বি হয়ে গেছে, যাই না। বিটা আন্দাজে মেরে দিয়েছো, তাই তো? তোমাকে এইটুকু জিনিসটা খেয়াল করতে হবে। দেখো বেসিক কনসেপ্ট যেটা, যে এখানে প্রত্যেকটা আনসার 365 ইন্টু 100 এরকম দেওয়া আছে। এইটা তোমাকে বেসিক আইডিয়া যে 365 সবার মধ্যে আছে অ্যাপ্রক্সিমেটলি। তার মানে আমি বুঝতে পারছি যে 100 বছরের একটা ঘটনা। এই আইডিয়াটা তো সবার আগে নেওয়া উচিত, তারপর তো বাকি। তো আমি যদি এই বুদ্ধিটা কাজে লাগাতাম তাহলে আই থিঙ্ক পেরে যেতে। যাই হোক, কে কে পেরেছো একটু মেসেজ বক্সে রিপ্লাই করো। 95 কি সঠিকভাবে করেছো? একটু মেসেজ বক্সে রিপ্লাই করে দাও। আচ্ছা, শেষে টোটাল বলবে কত হলো, হ্যাঁ অবশ্যই বলো। ঠিক আছে, 95 গেল। 96 নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত হলো। বেশ, কেমন দিয়েছে একটু দেখা যাক। 4টে বিবৃতি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা কি দিয়েছে? সঠিক বিকল্প কোনটা, কোনটা সঠিক আর কি সেটা বের করতে বলেছে। আচ্ছা, কি কি দিয়েছে বলছে, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। একটা সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা, দেখো কোশ্চেনে সবসময় আমি তোমাদেরকে পড়ানোর সময় শিখেছি যে যেটা দেবে অত সোজা হয় না। সবসময় তুমি এমন একটা উদাহরণ তোলার চেষ্টা করবে যাতে এটাকে ভুল প্রমাণ করা যায়। তাহলে দেখো, একটা সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায় বলছে, এটা কি সঠিক? কে বলবে? ইয়েস অর না নো? স্যার। না। না স্যার। কেন? যেমন আমরা 1/2 আর 1/3 যদি গুণ করি, সেই গুণফল কি বেড়ে যাবে? না স্যার। সর্বদা কথাটা দিয়েছে, তাহলে এটা ভুল। তাহলে 1 নম্বরটা আমার ভুল হয়ে যাচ্ছে। 2, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দিয়ে মানে নন জিরো নাম্বার দিয়ে ভাগ করলে সর্বদা মান হ্রাস পায়। আমি 4কে হাফ দিয়ে যদি ভাগ করি তাহলে সেই মান কি? এই কোশ্চেন কিন্তু এটা সিটেটের কোশ্চেন। এইটা যে যেমন আমরা বলতাম 20 লিটার দুধ আছে, তো আমি যদি হাফ লিটার করে দেই বা মানে 20কে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এরকম টাইপের কোশ্চেন আলোচনা হয়েছে। 20কে যদি হাফ দিয়ে ভাগ করা হয় তখন কি হবে, এরকম টাইপের কোশ্চেন আলোচনা করা হয়েছে। তাহলে 4কে যদি হাফ দিয়ে ভাগ করা হয় তখন রেজাল্ট কি হবে বলো? বেড়ে যাবে না? তো সর্বদা হ্রাস পায় হবে, হ্যাঁ স্যার। তাহলে এটা ভুল। এই কোশ্চেনও আলোচনা করছে। এগুলো কিন্তু আলোচনার জিনিস, মানে আলোচনা করা হয়েছে ক্লাসে। 10 দ্বারা গুণিত মানে 10-এর মাল্টিপল একটি সংখ্যার একক স্থানে সর্বদা শূন্য থাকে, তো আলোচনার কোশ্চেন। এটা একদম ঠিক। 10-এর যেটা মাল্টিপল হবে, 10-এর নামটাই যে থাকবে তার তো এককের অঙ্ক সর্বদা শূন্য থাকবে, 10 দিয়ে ভাগ যার নিয়ম তাই। তো এটা তো ঠিক। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এটা তো সবাই জানো যে হ্যাঁ, আমরা 4 আর 3 গুণ করলে 12 পাই, আবার 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসে। তো এটা তো আরেকটা বিপরীত প্রক্রিয়া। তাহলে আমার হয়ে গেল কি, এই দুটো ঠিক। তাহলে 3 আর 4 ঠিক, মানে কোনটা রাইট আনসার? রাইট আনসার হচ্ছে তোমার বি। অপশন বি। এটা ঠিক এটা হয়েছে? ঠিক হয়েছে স্যার। হ্যাঁ স্যার। বেশ। 97, নিচের কোনটি গণিত প্রক্রিয়া? এটা সিটের থেকে তুলে নেওয়া কোশ্চেন। নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া না? এটা তো 90% স্টুডেন্টের ঠিক হওয়া কথা, মুখস্থ করা। গণিতে মুখস্থ থাকবে না, এবং তোমার যে যতগুলো প্রাইমারির বই আছে প্রতিটা বইতে এই কথাটা বলা আছে যে স্টুডেন্টকে কোনোভাবে যেন মুখস্থ বিদ্যাটা না শেখানো। কি এটা ঠিক হয়েছে তো প্রত্যেকের? হ্যাঁ
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে 97 98 এটাও একদম কমন কোশ্চেন। কোথা থেকে কমন কোশ্চেন বলো তো, কে বলবে? এটা কোথা থেকে কমন কোশ্চেন? আগের বারের মডেল পেপার থেকে, তাই না? মনে পড়ছে আগের বারের মডেল পেপারে যে যোগটা ছিল বইয়ের, যেটাকে আমি শর্টকাট টেকনিকে দেখাচ্ছিলাম, সেই একই টাইপের অঙ্ক, তাই নয় কি বলো? আর সিটেটেও এরকম টাইপের কোশ্চেন ছিল, তবে কোশ্চেনটাকে হুবহু আগের বারের যে মডেল পেপারটা 2022-এর পরীক্ষার মডেল পেপার, ওই যে কোশ্চেনটা সমাধান করেছিলাম ওইটাই টুকে দিয়েছে একই রকম ভাবে। দেখো করে দেখা যাক। বকুল 4818 পাতার একটা বই পড়তে শুরু করে। পরপর 3 দিনে সে বইটির যথাক্রমে এত 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 অংশ পড়ে ফেলে। তাহলে মোট কত পড়লো? মোট পড়েছে 24/73 প্লাস 34/219 প্লাস 23/146। বুদ্ধিটা কি লাগিয়েছিলাম ক্যালকুলেশনে? যে 1/73 কমন নিয়ে নেওয়া। কে কে বুদ্ধিটা কাজে লাগিয়েছো ভগবানই জানে, কিন্তু আমি যেটা করেছিলাম যে নিচে 73 করে সবার মধ্যে কমন থাকবে, ওইটা যদি নিয়ে নাও তাহলে তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এটা হয়ে যাবে 24/1, এটা হয়ে যাবে 34/3। অঙ্কে পুরো ডিরেক্ট এরকম যদি কোশ্চেন পাও, তারপর যদি না করতে পারো না, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই। এটা এই দাঁড়িয়েছে। এবার কি হচ্ছে, আমি 1/73 রেখে দেব, নিচে লসাগু হচ্ছে 6, এইটা যদি গুণ করি তাহলে 24 × 6 কত হবে? 24 × 6 করো, 20 × 6 120, 4 × 6 24 144 প্লাস 3 দুনে 6 মানে 34 দুনে 68 প্লাস 69। তাহলে তোমার দাঁড়ালো কত? 1/73 ইন্টু, আমি এটা যোগ করিনি, এরকমই রেখে দিচ্ছি, পরে যোগ করব, 144 প্লাস 68 প্লাস 69/6। এই অংশটা পড়া হয়ে গেছে। মোট বইয়ের পাতা কত ছিল? 4818 পাতা। 4818 পাতার মধ্যে 4818 পাতার মধ্যে এই এত অংশ পড়া হয়ে গেছে। তাহলে এর এত অংশটা বের করে নেব। বুদ্ধিমানের কাজটা এখানেই, যে ক্যালকুলেশনটা ইজি করার বুদ্ধি যে কাজে লাগাবে তারই টাইম সেভ হবে। সিম্পল ভাবে কাটাকাটি, নিচের সাথে এটা ডেফিনেটলি কেটে যাবে। 6 দিয়ে কাটবো, 6 আসতে 48, 6 শূন্য 0, 6 3 18, তারপর 73 দিয়ে কাটবো, 73 1 73, 73 1 73, 73 7, হ্যাঁ ঠিক আছে 11 ইন্টু, এবার এটা যোগ করে নেব, কত হচ্ছে গো? 144 আছে, 9 8 17 4 21, 21-এর 1 হাতে 2, 6 6 12 4 16 2 18 হাতে 1। ঠিক লিখেছি আমি? একবার মিলে না, 281 হচ্ছে তো? 9 8 17 4 21, সবাই করো একটু, 21 2 6 6 12 4 16 2 18 18 8 হাতে 1। ঠিক লিখেছি? তাহলে 11 × 281 মানে কত পেজ পড়া হয়ে গেছে? এই পেজটা, সেটা কত? 11 1 11 হাতে 1, 11 8 88 89, 8 11 2 22 হাতে 30, 3091 পেজ পড়া হয়ে গেছে। তাহলে এত পেজ থেকে 3091 পেজ যদি পড়া হয়ে যায়, 4818 থেকে 3091 পেজ পড়া হয়ে গেছে, তাহলে বাকি পেজ কত? 8 থেকে 1 বাদ দিলে 7, 11 থেকে 9 বাদ দিলে 2, 7 আর হচ্ছে 1, 1727। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বলো তো বুঝলে কিনা? বুঝেছো কিনা? অনেকেই ক্যালকুলেশন এইটাতে মানে বহুত টাইম নষ্ট করে। হ্যাঁ স্যার, ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ এটাতে দেখো আমি আগে যারা যোগ করেছিলাম যে ওই স্যার, মডেল যোগ পেপারে করেছিলাম ঠিকই, আমি যে সমাধানটা করে দিয়েছিলাম, সেই সমাধানটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু তুমি ক্যালকুলেশনে ফাঁসবে। আর যে সমাধানটা দেখে রেখেছে তার ক্ষেত্রে কিন্তু ফাঁসার কথা নয়।
পরে কোশ্চেনে যেতে পারি। স্যার 94 এরটা কত হলো একটু বলে দেবেন? 94 হ্যাঁ আমি হাফ 94 এ বি, কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেটার দেন এক্স। সরি 94 না 96 ওই বক্তব্যগুলো 1 আর 2টা দেখেছিলাম ভুল। 96 এ 3 আর 4, 3 আর 4 হ্যাঁ, মানে মানে অপশন বি বি। অ্যান্সার সঠিক হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা 98 গেল, এবার যাচ্ছে 99। এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় বলেছে। খুব ভালো, এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। কত ইজি কোশ্চেন এটা, কিন্তু টেনশন শেষ করে দেয় স্যার পরীক্ষা। এর আগে আরেকটা কোশ্চেন ছিল মনে হয় 99 এরটা। হ্যাঁ, কোনোটা মিস করে গেছে? এর আগে একটা আছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, এইখানে এটা ক্যালকুলেশন করেছি বলে আমি মিস করে গেছি। ঠিক আছে দাঁড়াও। 99। তবে চিন্তা করার কিছু নেই, দেখো তোমরা যেমন অনেকে পারোনি অঙ্ক, তেমনি এখনো পর্যন্ত কোনো ইউটিউবার্স দিচ্ছে না সলিউশন, কারণ অনেকেই পাচ্ছে না অনেক অঙ্ক, যার জন্য ইউটিউবে এখনো পর্যন্ত তুমি সমাধান পাবে না, অনেকেই পাচ্ছে না। ঠিক আছে, তো এটা কিছু কোশ্চেন সত্যি যথেষ্ট চাপ হয়েছে, না বলবো না, কিন্তু এমনটা বলবো না যে 15 থেকে 20 পাওয়া যায় না। 15 থেকে 20 আরামসে পাওয়া যায়, 30-এ 30 পাওয়াটা চাপে, 15 থেকে 20 আরামসে পাওয়া যায়। দেখো 99, একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে, একদম কমন কোশ্চেন। এই কোশ্চেন করার জন্য টেকনিক কি শিখেছিলাম? কি টেকনিক শিখেছিলাম কে বলবে? 198 ভাগশেষটাকে 47 দিয়ে ভাগ করে দাও, আর কিচ্ছু না। তাহলে এটা 47 দিয়ে ভাগ করলে কত দিয়ে যাবে? 4 দিয়ে 160, 7 4 8 188, 10 বেঁচে থাকবে। একদম কমন কোশ্চেন, তাই না? বুঝেছো? একদম কমন কোশ্চেন, যে একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়। হুবহু কমন কোশ্চেন 99। তাহলে এখনো পর্যন্ত যে 9খানা কোশ্চেন করলাম, ওই একটা শতাব্দীর কোশ্চেনটা বাদ দিয়ে মনে হয় না কোনো কোশ্চেন না পারার কথা। কিন্তু পরীক্ষা হলে কি করেছো, পরীক্ষা হলটা একটা আলাদা জায়গা, মানে কতটা প্র্যাকটিস লাগে, কতটা আমরা মানে সিরিয়াস হতে হবে যে একটা পরীক্ষায় ভালো কিছু করতে গেলে। 100 নম্বর কোশ্চেন, একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং ক্ষেত্রফল এত বলা আছে। আমি কি করব, সিম্পল ভাবে প্রস্থটাকে এক্স ধরলাম আর দৈর্ঘ্যটাকে x+4 করলাম, 4 সেমি বড় বলেছে। তাহলে ক্ষেত্রফল কি হবে? x × x+4, তার মানে আমার দাঁড়াচ্ছে x² + 4x, এটা হচ্ছে ক্ষেত্রফলটা। আচ্ছা, তার নাম ক্যাপিটাল এক্স, আমার অত মাথা ব্যথার দরকার নেই, আমি এটা জানি। এবার বলছে এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, দৈর্ঘ্যটাকে 2 সেমি কমিয়ে দাও, 4 থেকে যদি 2 কমিয়ে দাও তাহলে হয়ে যাবে x+2, এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, প্রস্থটা হয়ে গেল এত, মানে এটা একটা এখন বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে একটা বর্গক্ষেত্র যখন হয়ে যাবে, বা এমনি ক্ষেত্রফল যদি আমি বের করতেও যাই, হয়ে যাবে x+2 হোল স্কয়ার। তো x+2 হোল স্কয়ার মানে কি? x² + 2ab মানে 4x + 4। দেখো খুব সহজে আমি বুঝতে পারছি যে এখানে একটা রেজাল্ট হচ্ছে x² + 4x, আর একটা রেজাল্ট হচ্ছে x² + 4x + 4, মানে তো 4 বেশি আছে না? বলো, আমি যদি x এর মান 0 বসাতাম, যদিও হয় না 0, কম করে 1 বসাতে হয়, প্রস্থ তো আর 0 হবে না, কম করে 1 বসাতে হয়। কিন্তু যদি আমি সেটাও করতাম, তাহলে আমি বুঝতে পারছি একটা x² + 4x আর একটা x² + 4x + 4, একই জিনিস কমন, ওখানে 4 বেশি, তাহলে কে বড় হবে? পরেরটা। তো অবশ্যই y(x) এর থেকে বড় হবে, তো অপশনে। এবার বলো, এটা কি পারা উচিত ছিল না? বলো, এই জিনিস কি পারা উচিত নয়? পেরেছি তো, মানে কি কোনো মাথা পেরেছি, কাজ করে না। আমরা যেমন ভাবে গেছিলাম ওই রকম হয়নি না, ওইটাই। না দেখো, তুমি যদি ভাবো যে আমি যা পড়ে যাব পুরো হুবহু কপি আসবে, সেই কথাটা মানে এরকম ভাবে কখনো পরীক্ষা হয় না। না, আমি তো বাকি পেপারের জন্য বলছি, এগুলো তো পেরেছি। বাকি পেপার বলতে দেখো ইভিএসটাই হচ্ছে সব থেকে জটিল করে দিয়েছে, কিছু করার নেই, কোশ্চেনই দিয়েছে হাই লেভেলের,
ইভিএস এর কোশ্চেন। এমন কেউ বলবে না যে ইভিএস এর কোশ্চেন কমন করে দিয়েছে, ঠিক আছে? সেটা ওইরকমই কোশ্চেন করেছে। স্যার শুধু একটা কোশ্চেন কমন ইভিএস এ। না, একটা কোশ্চেন বললে ভুল হবে। তো যাই হোক, আমি যেটা ততটা হয়, হ্যাঁ বলো, যতটা মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত যতটা আশা করছিলাম ততটা হয়। এক্স্যাক্টলি। নাসিমা ইভিএস কতর মতো করেছো? স্যার আমার মোটামুটি মানে মনে হচ্ছে 20 হতে পারে, কিন্তু এখন না সলিউশন পাচ্ছি বুঝতে 20-র পারছি মতো। কোশ্চেনটা একটু ইজি হলে যারা একটু বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল সেটা হয়তো হবে না। একদিক দিয়ে যেমন এটা একটা কথা, তেমনি অন্য দিক দিয়ে আর একটা কথা হচ্ছে যে তুমি ইন্টারভিউতে তোমার অতটা চাপও পড়বে না, মানে কোশ্চেনের লেভেলের কারণে। এই কোশ্চেন যদি ইজি হতো, তারপর যদি কেউ একটা আগের বার পাস করেছে এবার পাস করতে না পারতো, তার ক্ষেত্রে একটা জটিল ব্যাপার দাঁড়াতো, প্রবলেম হতো ইন্টারভিউতে। আচ্ছা, মিউট করো, মিউট করো। পরে কোশ্চেন, এই একটা কোশ্চেন দিয়েছিল। এই যে কোশ্চেনটা, এটাতে একটু প্যাঁচ আছে, আমি একটু শেষে এটা আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, আমি 10টা কোশ্চেন একটা একে ভাঙছি।